অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের মডেল 2 নিয়ে আলোচনা করব, যেটা আজকে পার্ট 1। আমরা নেক্সট আগামীকাল পার্ট 2 নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের এই ক্লাসে যারা নতুন রয়েছে তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র এবং 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে তোমরা ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে, ওই পিডিএফটি তোমরা ঠিক এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওতে যুক্ত হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো ওখানে আপলোড করা হয়ে থাকে। তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন 2-তে গ্রুপ এর কোশ্চেন নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথম কোশ্চেনটা একটু ম্যাথের সলিউশন রয়েছে। তার জন্য আমরা একটা নতুন পেজ নিয়ে সলিউশনটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর কত? আমরা এই ম্যাথটিকে সলিউশন করার পূর্বে আমরা থিওরি ক্লাসে একটা সূত্র জেনেছিলাম। সূত্রটি ছিল যে এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভর সমান বাষ্প ঘনত্ব ইন্টু 0.089 গ্রাম। ওকে, এখানে আমরা এই সমীকরণটিকে কাজে লাগিয়ে এই ম্যাথটির সলিউশনটা বের করানোর চেষ্টা করব। আমরা প্রথমত এই CO2 যেটা রয়েছে এর বাষ্প ঘনত্বটি নির্ণয় করে নেব। CO2 এর বাষ্প ঘনত্ব, যার সূত্রটি রয়েছে D সমান m/2। তাহলে এই CO2 এর m সমান কার্বন, যার আণবিক ভর হয়ে থাকে 12, প্লাস অক্সিজেনের হয়ে থাকে 16 ইন্টু 2, 16 2 32। তাহলে 12 প্লাস 32 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 44। ওকে, তাহলে আমরা এই এম এর কাছে এই 44 মানটিকে পুট করব, দিয়ে কাটাকাটি করলে আমরা ওখান থেকে পেয়ে যাব যে 22। তাহলে আমরা এই বাষ্প ঘনত্বের জায়গাতে 22 লিখতেই পারি। 22 ইন্টু 0.089, তাহলে 1 লিটারের জন্য, কিন্তু আমাদের বলেছে 2.24 এর জন্য। তাহলে এসটিপিতে 2.24 লিটার CO2 গ্যাসের ভর সমান 22 ইন্টু 0.089 ইন্টু 2.24। ওকে, তাহলে এটা যদি আমরা পুরোটা ক্যালকুলেশন করি, আমাদের অ্যান্সার আসছে 38592 এত গ্রাম। আর একে আমরা 4.4 লিখতে পারি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 4.4 গ্রাম। ওকে, তাহলে আমরা এখানে মার্ক করে নেব যে 4.4 গ্রাম। নেক্সট, পরের কোশ্চেন। তাপ পরিবহনের জন্য দায়ী হলো পদার্থটির যে মুক্ত ইলেকট্রনের কণা। রোধের শ্রেণী সমবায়ে যে রাশিটি ধ্রুবক তা হলো তড়িৎ প্রবাহ মাত্রা। একটি পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের তাপের কত গুণ হবে? আচ্ছা, এই কোশ্চেনটি একটু সলিউশনের মাধ্যমে আমরা একটু দেখে নেব। এখানে একটি পরিবাহীর রোধ
ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের তাপের কত গুণ হবে? আমরা জুলের সূত্র পড়েছিলাম, সেখান থেকে তাপের একটা সমীকরণ পেয়েছিলাম, এই সমানুপাতি আই স্কয়ার আর টি। এই প্রশ্নের মধ্যে রোধ আর সময় মানে আর ও টি স্থির বলেছে, মানে স্থির, এর কোনো কাজ নেই। তাহলে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি আর সমানুপাতি আই স্কয়ার। আর এই সমানুপাতি চিহ্নটি তুলে দিলে একটি ধ্রুবক আসবে, তাহলে আমরা ধ্রুবকটা কে ধরে নিলাম। আর এখানে H1 দিয়েছি এই কারণে এটা হচ্ছে পূর্বের হিসাব। ওকে, এখানে একটু ছোট্ট করে লিখে দেই, পূর্বে তাপ। ওকে, তাহলে নেক্সট আমরা এখানে করব যে পরবর্তী তাপ। পরবর্তী তাপ কি বলছে? যে দ্বিগুণ করতে বলেছে। কাকে? আইকে দ্বিগুণ করতে হবে। ওকে, তাহলে দ্বিগুণ করে দিলাম। তাহলে আমরা এটা যদি সলিউশন করি, আচ্ছা 1 মিনিট, দ্বিগুণ বলেছে, আমরা তাহলে ওখানে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 এখানে ইনটু থাকবে 2 আই স্কয়ার। 2 আই স্কয়ার বলতে এই 2 তার সঙ্গে আই, এই পুরোটা স্কয়ার হবে। ওকে, তাহলে আমরা কেটাকে যেমন ছিল কে নামিয়ে নিলাম। যেহেতু আইকে দ্বিগুণ করতে বলেছে তাই আমরা 2 আই স্কয়ার করেছি, মানে 2 আই এর হোল স্কয়ার হবে। তাহলে আমরা যদি এটা স্কয়ার নির্ণয় করি তাহলে হবে 2 2 4 ইন্টু আই স্কয়ার থেকে গেল। তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি পূর্বে আমাদের তাপ ছিল এটি, পরবর্তী তাপ হয়েছে এইটি। তাহলে দেখো পূর্বের থেকে পরবর্তী তাপটা 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকেই উত্তরটি বলতে পারি যে আমাদের অ্যান্সার হয়ে যাবে 4 গুণ। ওকে, তাহলে আমরা পরবর্তী এখানে অ্যান্সারটি মার্ক করে নেব যে 4 গুণ। নেক্সট বলছে প্রদত্ত কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? আমাদের অ্যান্সার হবে গ্রাফাইট। নেক্সট কালাজ্বরের ওষুধ তৈরিতে কোন যৌগটি ব্যবহার হয়ে থাকে? সেটি ইউরিয়া। নেক্সট হেমাটাইট প্রদত্ত কোন ধাতুর আকরিক? সেটি আমাদের অ্যান্সার হচ্ছে লোহা বা এফি বলে থাকি যাকে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাব। এটা আমাদের গ্রুপ বি এর কোশ্চেন। প্রথম কোশ্চেনটি ম্যাথ রয়েছে, তাহলে ওটা আমরা নতুন একটা পেজে করে নেওয়ার চেষ্টা করব। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, গ্যাসটির আণবিক ওজন কত? আমরা একটা সূত্র জেনেছিলাম, বা সূত্রটি বলবার পূর্বে প্রশ্নের মধ্যে যেটি দেওয়া রয়েছে সেটি আগে আমরা করে নিই। বাষ্প ঘনত্বকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি। বাষ্প ঘনত্ব ডি সমান বলেছে 32। আণবিক ওজন এম সমান জিজ্ঞাসা চিহ্ন বলেছে। তাহলে আমরা এই এম আর ডির একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি হচ্ছে যে ডি সমান এম বাই 2। আমাদের এম যেহেতু বের করতে বলেছে তাই আমরা এমটাকে অপোজিটে আনলাম, তাহলে আমরা পাবো 2 ডি ইন্টু 2। ওকে, ডি এর মান 32 ইন্টু 2, তাহলে 32কে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 64 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে প্রথমটি হয়ে গেল। নেক্সট বলছে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত? এটিও আমরা একটু নির্ণয় করে নেব। 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত? আমরা এই ম্যাথটিকে সলিউশন করার পূর্বে অ্যামোনিয়ার সংকেতটা একটু জেনে নেই, NH3। এই NH3 এর আণবিক ভর হয়ে থাকে N এর মান 14 প্লাস
এইচের মান 1, যেহেতু 3টি এইচ রয়েছে তাই 3 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 14 প্লাস 3 সমান 17। আমরা এই সলিউশনটা থেকে বলতে পারি যে 17 এনটিপিতে 17 গ্রাম অ্যামোনিয়া থেকে মানে NH3 গ্যাসের আয়তন সমান 22.4 লিটার, এটি আমাদের জানা। তাহলে এখানে বলেছে যে 1.7 গ্রাম মানে এনটিপিতে 1.7 গ্রাম NH3 গ্যাসের আয়তন হয়ে যাবে 22.4 বাই 17 ইন্টু 1.7 বাই, যেহেতু পয়েন্ট রয়েছে পয়েন্টটাকে তুলে আমরা নিচে 10 করে দিলাম। ওকে, তাহলে এদিকে 17 এদিকে 17 কেটে গেল। আর দেখো এখানে একটি পয়েন্ট রয়েছে, ওটাকে তুলে আমরা এখানে আনলাম, তাহলে নিচে আমরা পেয়ে যাচ্ছি যে 224, এটি উপরে, তাহলে 10 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 100। যেহেতু নিচে দুটো সংখ্যা রয়েছে তাই আমরা দুটো সংখ্যার শেষ থেকে দুটো সংখ্যার পরে আমরা একটা পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2.24 লিটার আয়তন হবে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা চলে এলাম যে শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত, সেটা শূন্য হয়ে থাকে বা আমরা একে অসীমও বলতে পারি। নেক্সট বলছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রা সংকেত কি, যে থিটা মাথাতে -1 মানে থিটা টু দি পাওয়ার -1। ওকে, নেক্সট বলছে যে কোনো ফলকে দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যে তাপমাত্রার পার্থক্য না থাকলে তাপের পরিবহন হয় না, এটা হচ্ছে সত্য। নেক্সট EMF এর একক কি, একে আমরা জুল পার কুলম্ব বলতে পারি বা ওকেই আমরা ভোল্ট ও বলতে পারি। নেক্সট বলেছে ওহমের সূত্র মানে না এমন দুটি উপাদানের নাম অর্ধপরিবাহী হবে, যেমন কিছু দুটি অর্ধপরিবাহীর নাম লিখেছি, সিলিকন, জার্মেনিয়াম। শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত হবে, শূন্য বা অসীম। নেক্সট বলছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত লেখো, সেটা থিটা টু দি পাওয়ার -1। নেক্সট পরবর্তী অথবার কোশ্চেনটি কোনো ফলকে দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যে তাপমাত্রার পার্থক্য না থাকলে তাপের পরিবহন হয় না, এটি হচ্ছে সত্য। নেক্সট EMF এর একক কী হবে, আমরা জুল পার কুলম্ব বলতে পারি বা ওকেই আমরা ভোল্টও বলতে পারি। নেক্সট প্রশ্নের উত্তর ওহমের সূত্র মানে না এমন একটি উপাদানের নাম লেখো, যেমন যে কোনো অর্ধপরিবাহী হবে, দুটো অর্ধপরীর নাম দিয়েছি সিলিকন এবং জার্মেনিয়াম। পরবর্তী কোশ্চেন যে ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্য হয়ে যায় কোন তাপমাত্রাতে, 0 কেলভিন। পরবর্তী কোনো দ্রবণে Zn2+, Na+ ও Ag+ আয়ন উপস্থিত আছে, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়নটি প্রথম মুক্ত হবে, সেটি Na+ মুক্ত হবে, পরবর্তী Zn2+, তারপরে Ag+ উৎপন্ন হবে। নেক্সট বলছে তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করলে ক্যাথোড হিসেবে কি ব্যবহার হবে। শুধু তোমরা এরকমই কোশ্চেন খুব পরীক্ষাতে দিয়ে থাকে, তো তোমরা জেনে রাখবে যে যার ওপর তড়িৎ লেপন হবে সেটি হচ্ছে ক্যাথোড, আর যেটি তড়িৎ লেপন হবে সেটি হচ্ছে অ্যানোড। তাহলে এখানে যেহেতু তামার চামচের ওপর তড়িৎ লেপন হচ্ছে, তাহলে তামার চামচ একটি ক্যাথোড হয়ে যাবে। এটি আমরা অ্যান্সারটিকে একটু ভুল করে পরবর্তী কোশ্চেনে লিখে দিয়েছিলাম, তো এটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারো।
নেক্সট বলছে হাইড্রোজেন সালফাইডের গন্ধ কীরকম হয়ে থাকে, যে পচা ডিমের মতো হয়। পরবর্তী থার্মিট মিশ্রণে Fe2O3 ও Al চূর্ণের অনুপাত কত, যেটা হয়ে থাকবে 3:1, 3:1। নেক্সট বলছে কালামাইন কোন ধাতুর আকরিক, যেটা হচ্ছে জিঙ্কের। নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব গ্রুপ সির কোশ্চেন। প্রথম কোশ্চেন দেওয়া রয়েছে বৈদ্যুতিক হিটারে নাইকম তার ব্যবহার করা হয় কেন। আমরা এখানে খুব সুন্দরভাবে অ্যান্সারটি করে দিয়েছি। তো যেটি মূলত অ্যান্সার হয়ে থাকবে, এই নাইকম তারের উচ্চ রোধ রয়েছে এবং উচ্চ গলনাঙ্ক, তাই আমরা এই নাইকম তারকেই ব্যবহার করে থাকি। খুব সুন্দরভাবে অ্যান্সারটি দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে করে নিতে পারো। নেক্সট প্রশ্ন বলছে ভাস্কর ল্যাম্প শক্তি সাশ্রয়কারী হিসেবে উপযুক্ত নয় কেন, সেটা আমরা নেক্সট পেজে দেখব। যে ভাস্কর ল্যাম্প, আমরা শুধু ভাস্কর ল্যাম্প নয়, এখানে CFL ও LED তিনটি ল্যাম্পের তুলনা এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। যেমন ভাস্কর ল্যাম্প হয়ে থাকে, তেমনই ঠিক CFL ও ল্যাম্পও ঠিক ওইভাবেই কাজ করে থাকে। এখানে তোমরা এই অ্যান্সারটিকে দেখে নিতে পারো। ওকে, সব থেকে আমাদের বাল্বের মধ্যে ভালো বাল্ব যেটি রয়েছে সেটি হচ্ছে LED। ওকে, পরবর্তী কোশ্চেন যে অম্লরাজ কি। অম্লরাজ HCl ও HNO3 এই দুজনকে 3:1 অনুপাতে মেশালে তাকে অম্লরাজ বলে থাকবো। আর এই অম্লরাজের প্রধানত ব্যবহার হচ্ছে প্ল্যাটিনাম এবং সোনাকে গলানো বা দ্রবীভূত করার কাজে ব্যবহার হয়ে থাকে। ওকে, পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি যে H2S গ্যাসকে CuNO3, এখানে 2 একটি হবে 2 দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে দ্রবণের কি পরিবর্তন হয়। তাহলে দ্রবণের দুজনকে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে মানে দুজনকে মিশিয়ে দিলে কালো বর্ণের কিউপিক সালফাইড অধক্ষেপ উৎপন্ন হয় এবং ওই দ্রবণ থেকে HNO3 উৎপন্ন হয়ে থাকে। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে দ্রবণের বর্ণটি কেমন হবে। তাহলে এই অধক্ষেপ এবং HNO3 উৎপন্ন হওয়ার ফলে দ্রবণটির বর্ণহীন হয়ে পড়ে এবং তার বিক্রিয়াটি নিচে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। নেক্সট যে সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, এটার কথা কি বলেছে, যে এটি নিয়ে ব্যাখ্যা করতে বলছে যে প্রকৃতিতে খনিজ রূপে রেড হেমাটাইট, ম্যাগনেটাইট এবং আয়রন পাইরাইটিস প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু আয়রন পাইরাইটিস থেকে অল্প খরচে এবং সহজ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা সম্ভব হয় না। তাহলে সেই জন্য এই আয়রনের খনিজ কিন্তু আকরিক নয়। আবার রেড হেমাটাইট আর ম্যাগনেটাইট থেকে আয়রন নিষ্কাশন করা হয়, এটি তাহলে আয়রনের আকরিক হয়ে গেল। তাহলে এই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন যে ক্ষারীয় ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন। কারণ কিছু ক্ষারীয় ধাতুর নাম দেওয়া হয়েছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এই ধাতুগুলি খুবই সক্রিয়, অক্সিজেনের প্রতি এদের আসক্তি প্রবল হওয়ার কারণে এই ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। তাহলে কেন উত্তরটি আসছে যে খুবই সক্রিয় এবং অক্সিজেনের প্রতি এদের আসক্তি, তাই এগুলোর নিষ্কাশন কার্বন বিজারণ পদ্ধতিতে এইগুলো নিষ্কাশন হয় না। ওকে, তাহলে আজকের আমাদের পার্ট যতটুকু ছিল ততটুকু নিয়ে আলোচনা হলো। আমরা নেক্সট পার্টে এর পরে যে কোশ্চেনগুলো রয়েছে পার্ট 2তে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব।
তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং সাবধানে পড়াশোনা করো। ওকে, এই নিয়ে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই রাখছি।